বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না, তারেক রহমানের বক্তব্য। জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রথাগত ছাত্র রাজনীতি বাদ দিতে হবে, তারেক রহমানের বক্তব্য। এমন ব্যবস্থা গড়ব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়, তাসমিম জারার বক্তব্য। জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি। জুলাই মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০%। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে এমএসএ বাংলা নিউজ জোনে স্বাগতম। এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশের মানুষ এখন আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসার প্রতিশোধের রাজনীতি চায় না, এ কথা উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ভাষায়, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ, আর এই পরিণত বাংলাদেশের জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। তারা চায় রাজনৈতিক দলগুলো মানুষের কল্যাণে কাজ করুক, হিংসা প্রতিহিংসা নয়। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখেন এই ছাত্র সমাবেশে, যা আয়োজন করা হয় জুলাই-অগাস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্ছ্বসিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি শুরু করতে চায়। তার ভাষায়, বিএনপির ভবিষ্যৎ নীতি হল কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। এছাড়াও আজকের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের রাজনীতি এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে। তবে তারেক রহমান আশাবাদী। তিনি বলেন, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার উপর জোর দিয়ে বিএনপি আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে কাজ করছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি যদি শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী স্কুল পর্যায়ে থেকেই বাস্তবমুখী শিক্ষার সুযোগ দেওয়া যায়, তাহলে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এতে করে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেই যাতে চাকরির জন্য অপেক্ষা না করতে হয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে বিএনপি। এর আগে বেলা ২:৩০টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই ছাত্র সমাবেশ। বেলা ৩:৩০টার দিকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও আসাদুজ্জামান এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন নবী খান এবং শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। রবিবার ৩ আগস্ট তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রুবেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিআইডির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে শনিবার ২ আগস্ট বিকেল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। পোস্টে প্রেস সেক্রেটারি লেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। প্রথাগত ছাত্র রাজনীতি প্রসঙ্গে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রথাগত ছাত্র রাজনীতি বাদ দিতে হবে। তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। কথামালার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বই পারে দেশ করতে।
শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসব কথা বলেন রোববার ৩ আগস্ট বিকেলে রাজধানী শাহবাগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের জনগণই বিএনপি তথা দেশের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। গণ অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী আহত হন। শুধু ওই সময়ই ছাত্রদলের ২,০০০ নেতাকর্মী গ্রেপ্তার হন। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের মানুষ আর বিভেদ চায় না। কথামালার রাজনীতি নয়, আমরা শুরু করেছি জীবনমান উন্নয়নের রাজনীতি। শিক্ষার্থীদের উদ্দেশ্যেও বার্তা দেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি ও দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায়ে থেকেই থাকবে কারিগরি শিক্ষা। নতুন চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে তাসনিম জারা। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সচিব ডক্টর তাসনিম জারা। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে আপনাদের এলাকার ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পাওয়া যাবে। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাব। রোববার ৩ আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি। ডক্টর যারা আরও বলেন, আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হবে। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে করে তথ্য হারানোর সুযোগ থাকবে না, অপ্রয়োজনীয় টেস্ট কমবে এবং ভুল চিকিৎসার সম্ভাবনাও হ্রাস পাবে। তিনি জানান, দেশ গড়তে আমরা জুলাই পদযাত্রায় প্রত্যেক জেলায় গিয়েছি। সেখানকার মানুষের মুখে শুনেছি চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য আর দুর্ভোগের গল্প। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে কেউ শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। ডক্টর যারা বলেন, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করাই আমাদের অঙ্গীকার। আপনারা যেন ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পান, সেই ব্যবস্থা করব। চিকিৎসার অভাবে যেন কারো অকারণে প্রাণহানি না হয়, সেটিই আমাদের লক্ষ্য। এদিনের সমাবেশে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে এই ইশতেহার পাঠ করেন দলের আহ্বায়ক নাবিদ ইসলাম। তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে দাঁড়িয়ে আপনাদের সামনে ঘোষণা করছি একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার। এই ২৪ দফা মূলত নিম্নরূপ: ১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। ২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। ৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। ৪. ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। ৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। ৬. জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার। ৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। ৯. সর্বজনীন স্বাস্থ্য। ১০. জাতি গঠনে শিক্ষানীতি। ১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। ১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। ১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি। ১৫. তারুণ্য ও কর্মসংস্থান। ১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। ১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। ১৮. শ্রমিক কৃষকের অধিকার। ১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। ২০. নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা। ২১. জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা। ২২. প্রবাসী বাংলাদেশীর মর্যাদা ও অধিকার। ২৩. বাংলাদেশপন্থী পররাষ্ট্র নীতি। ২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল। জামায়ার আমিলে স্বাস্থ্যের খোঁজ নিলেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নির্দেশে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। রবিবার ৩ আগস্ট একটি বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ। মোহাম্মদ সাগর হোসেন বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ সময় রাষ্ট্রপতি টেলিফোনে জামায়াত আমিরের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গেও কথা বলেন এবং তার মাধ্যমে ডক্টর শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০% বেশি।
গত 2024-25 অর্থবছরের জুলাই মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল 1.91 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান, অনাবাসী বাংলাদেশিরা যাতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ পান, সেই লক্ষ্যেই সরকার আইনি চ্যানেলকে আরও সহজ ও কার্যকর করেছে। ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ব্যবসায়ী সম্প্রদায়ের মতে সাম্প্রতিক মাসগুলিতে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ার মূল কারণগুলো হল সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান কমিয়ে আনা, অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে জেগে ওঠা দেশপ্রেমের অনুভূতি।